যে ওনাকে বিদেশে পাঠানোর মাঝে শোনা গেল যে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে, তারপরে কিছুই আসলো না, ওনাকে বিদেশ নিয়ে যাওয়া হলো না চিকিৎসার জন্য, অথচ হাদির জন্য বিরাট ব্যবস্থা ট্যবস্থা। তো বোঝাই যাচ্ছে যে এই এই প্রশাসন, ইউনুস প্রশাসন, এদের যাদের প্রয়োজন তাদের নিয়ে ওরা লাফালাফি করে। হাদিকে নিয়েও দেখো, এত হাদিকে নিয়ে নাটক হলো, হাদি একেবারে সে এয়ার অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হচ্ছে, ইয়ে হচ্ছে, তারপরে হাদির ভাই একেবারে মাঠে হাটে হাড়ি ভাঙলো যে এর জন্য ইউনুস প্রশাসনের অনেকে দায়ীটাই, কারণ এদের শহীদ দরকার, এদের মানে এই এই একটা হই হই রই রই এবং এই মাঠে লোকজনকে রাখার জন্য একটা আওয়ামী বিরোধী, ভারত বিরোধী একটা জিগির তোলা দরকার, তার জন্য হাদির মতো এক আধজন শহীদ দরকার। হ্যাঁ, আবু সাইদ মুগ্ধ বা সর্বশেষ ক্ষেত্রে হাদি, কারণ তার ভাইয়ের অভিযোগটা শোনো, এই বাজারে এনসিপির বিরুদ্ধে, ইউনুস প্রশাসনের বিরুদ্ধে বড় মাপের অভিযোগ করতে বুকের পাটা লাগে। আর সব থেকে বড় কথা হচ্ছে, তার যদি কোনো ভিত্তি না থাকে তাহলে পরিবারের লোক এটা কেন করবে? একেবারে মানে সে নির্বোধের মতো এটা করছে, তার কোনো রাগ আছে ইউনুসের উপর বা এনসিপির উপর, তা তো না। হ্যাঁ, হাদি সাহেব তো ওদের সাথেই ওটা বটা করতো, ওদের সাথেই লম্প দিত। যদিও আমি দেখেছি দু একটা ভিডিও যে হাদি এনসিপি কে তীব্র ভাষায় সমালোচনাও করেছে, বলেছে যে আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছে, এনসিপি জুলাই বিপ্লবকে কুক্ষিগত করেছে। যাই হোক, কিন্তু এটা এমন কিছু না, তাকে এখন শহীদ করে এটা হই হই করে মাঠ দখল করা, নির্বাচন অব্দি মাঠে থাকা, এইসব ব্যাপার যদি থাকে, এগুলি করে জানো তো কোনো লাভ হচ্ছে না। হ্যাঁ, এনসিপি ইজ এ লস্ট কজ, এবং ইউনুস সাহেব এই যে এনসিপি উনি ভূমিষ্ঠ করলেন, এটা পুরোপুরি ইউনুস সাহেব যে রাজনীতির লোক না, উনি মেটিকুলাস ডিজাইন, উনি ষড়যন্ত্রকারী, কিন্তু উনি রাজনীতির লোক না, এটা বারবারই বোঝা যাচ্ছে এনসিপির হাল হকিকত থেকে। মজার ব্যাপারটা কি, মানে এখানে যেই দেশে দুজন প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী হয়েছে, প্রথম খালেদা জিয়া, পরে শেখ হাসিনা, সেই জায়গাতে আজকে এনসিপির দলে প্রথম সারির যে নারী নেত্রীরা ধুমধাম করে সব রিজাইন করছে, তাসনিম জারার মতো, ব্যাপারটা কি? তো এখানে মানে এনসিপি দাঁড়াচ্ছে না, আর এনসিপি নিজের থেকে নির্বাচন করলে ওই জন্য এনসিপি জামাতের কোলে গিয়ে বসছে। হ্যাঁ, জামাতেরই মানে ভাব শিশু এরা, তো জামাতের কোলে গিয়ে বসছে কেন? জামাত যদি দয়া করে কিছু সিট দেয় এবং জামাত যদি ওদের জিতিয়ে আনার জন্য সচেষ্ট হয়, তাহলে নিজের থেকে এনসিপি তো জামানোর যাবে। এইসব এত বড় বড় নেতা যারা রোজই সেভেন সিস্টার টিস্টার দখল টখল করে ফেলে, অনেক এইসব হইচই, মুখে বাতেল, কলকাতার ভাষায় মানে চালু কথাটা বলে না যে শালা খুব বাতেলা দিতে শিখেছে, ওই বাতেলা দেওয়া এক জিনিস আর করে দেখানো এক জিনিস। এখানে যাই হোক, আজকে বেগম খালেদা জিয়া নিয়ে একটা কথাই, জি আমি একটুখানি যুক্ত করে দিই যে আজকে বেগম খালেদা জিয়া নারী নেত্রী হিসেবে যেভাবে বিএনপি প্রচার করেন, সেখানে কিন্তু একজন রুমিন ফারহানাকে আজকে তারা বহিষ্কার করেছে। রুমিন ফারহানা তো আমার ছোট বোন, তোমরা যেমন ছোট বোন, রুমিন ফারহানার ও আমার দেশের বোন ভাই, আমার আদি বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, এবং রুমিন অত্যন্ত করিতকর্মা মহিলা, অত্যন্ত ভালো বলে, তার প্রেজেন্স আছে, ব্যারিস্টার বলে শুধু না, অত্যন্ত ভালো বলে, এবং বিএনপির খারাপ দিনে দুর্দিনে সে দাঁড়িয়ে লড়াই করেছে, নানাও ব্যাপার আছে। রুমিনকে টিকিট দিচ্ছে না, বেগম জিয়াকে দিয়েছিল কেন? বেগম জিয়া জেনারেল জিয়ার স্ত্রী, এবং বেগম জিয়া ওই বিএনপিতে তো, বিএনপি একটা জগা খিচুড়ি পার্টি, তো সেখানে বামপন্থী, ডানপন্থী, মহারাজাকার, আবার কিছু মুক্তিযোদ্ধা, আবার কিছু বামপন্থী লোক, চৈনিক বামপন্থী, হ্যাঁ, যারা মাঝে মাঝে চৈনিক বামপন্থীরা বাংলাদেশে একটু বেশি খেলাধুলো করে আর কি। হ্যাঁ, চীনাদের মতো টেবিল টেনিসটা ভালো খেলে, একবার শট এদিকে মারে, একবার এদিকে মারে। এই সব লোকজন নিয়ে বিএনপি গঠিত, তো বিএনপি একটা জগা খিচুড়ি পার্টি, এটাকে ধরে রাখাও একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে খালেদা জিয়ার একটা ভূমিকা ছিল, এবং খালেদা জিয়ার নেত্রী হয়ে আসলেন, কিন্তু প্রধানত উনি এসছিলেন, উনি জেনারেল জিয়ার স্ত্রী সেই হিসাবে। শেখ হাসিনার যেমন বঙ্গবন্ধুর মেয়ে, ছোট থেকে রাজনীতির সাথে একটা ওতপ্রোত যোগ ওনার ছিল, দেখেছেন, বাপের রাজনীতি দেখেছেন, ছাত্র জীবনে রাজনীতি করেছেন। বেগম জিয়ার তো মিলিটারি অফিসারের ওয়াইফ, উনি তো ম্যাডাম। হ্যাঁ, শেখ হাসিনা যেমন আপা, উনি ম্যাডাম। তো পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, কিন্তু এসছেন, এবং
এটা ঘটনা যে বিএনপি কে ধরে রেখে বিএনপি কে একটা পলিটিক্যাল অল্টারনেটিভ টু আওয়ামী লীগ সেই জায়গাতে আনার ক্ষেত্রে বেগম জিয়ার একটা ভূমিকা আছে। আজকের দিনে যখন ওনার ইন্তেকাল হয়েছে এই জিনিসটা স্বীকার করতেই হবে যে সত্যি কথা বলতে স্বাধীনতোত্তর বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, সবই ঠিক আছে, আর্মির লোকজন সেটা করলো, কিন্তু কোনো পলিটিক্যাল অল্টারনেটিভ তো আওয়ামী লীগের ছিল না বাংলাদেশে। ছোটখাটো জাসদ টাসদ ঠিক আছে, হ্যাঁ ওই সব সিপাই সিপাই ভাই ভাই অফিসারের রক্ত চাই সব লম্প জম্প ওগুলি আমাদের মনে আছে, কিন্তু রিয়েলি কোনো পলিটিক্যাল অল্টারনেটিভ ছিল না। সেই জায়গাটাতে বলতেই হবে যে জেনারেল জিয়া ব্যারেকে বসে একটা পার্টি করলেন, সব দিক থেকে লোক টোকেনে ডান বাম মধ্য, মুক্তিযোদ্ধা রাজাকার সব এক জায়গায় এনে ওই জায়গাটাকে একটা এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে পার্টিটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম। সেখানে খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য, সেটা বলতেই হবে ওই জায়গাটা। কিন্তু এছাড়া মানে সেই দলে যে উনি নারীর ব্যাপারটা, নারীর ক্ষমতায়ন সাংঘাতিকভাবে প্রতিষ্ঠা হয়েছে, নারীর ক্ষমতায়ন নিয়ে সব দলেই ভাই বাংলাদেশে একটা সমস্যার জায়গা আছে। আজকে রুমিন ফারহানার সাথে যেটা হচ্ছে এটা আওয়ামী লীগ দু একজনের সাথে হয়েছে আমি জানি, যাই হোক সে প্রসঙ্গে আমি আসছি না, কিন্তু এই দ্বিচারিতা যে ব্যাপারটা এটা বাংলাদেশের রাজনীতিতে আছে। হ্যাঁ, বাংলাদেশে ইউনূস সাহেবের কথাই আমরা ধরি যে ইউনূস সাহেব এতগুলি কমিশন করলেন, যেই কমিশন সব থেকে দ্রুত রিপোর্ট দিল এবং ব্যাপক একটা রিপোর্ট দিল এই শিরিন যে কমিশনের চেয়ারম্যান, নারী কমিশন, তো সেই রিপোর্ট কার্যকরী করার ক্ষেত্রে ইউনূস সাহেব কি ভূমিকা রাখছে। এবং আমি জানি খুব ভালো করে যে শিরিন যথেষ্ট ক্ষুব্ধ, বিপদে পড়েছেন, তার উপরে এই মৌলবাদীরা চাড়াও হচ্ছে, তাকে আক্রমণ করছে, এবং এখন ইউনূস সাহেব ওনাকে ডিফেন্ড করছেন আস্তে করে এই রিপোর্টটা কার্পেটের তলায়, হ্যাঁ ওই ব্যাপারে কিছু বলছেন না। এই ব্যাপারে নারীর ক্ষমতায় নারীদের সঠিক জায়গা দেওয়া, এই ব্যাপারে ভাই ডান বাম আওয়ামী লীগ বিএনপি জামাতের কথা তো আমি ছেড়েই দিলাম, হ্যাঁ কিন্তু আওয়ামী লীগ বিএনপি এরা সবাই সব জায়গাতেই তোমাদের মতো নারীদের মানে একটা যারা বেশ বলিষ্ঠ একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে, যারা নিজ গুণে একটা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে, এদেরকে সঠিক জায়গা করে দেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা আছে। এখন কেউ শেখ হাসিনার ক্ষেত্রেও একটা সুবিধা, উনি যার মেয়ে যে বেগম জিয়া, এটা নর্মাল কেস না, ইট ইজ নট এ নর্মাল কেস। তোমাদের মতো কেসটা নর্মাল কেস, যাদের মানে ইয়ে নেই, নিজেদের ক্ষমতায় এসছে, সেই জায়গাতে বাংলাদেশের রাজনীতিতে তো সেটার শিকার আজকে রুমিন ফারহানা হচ্ছে। রুমিন ফারহানাকে না দিয়ে ওখানে যে মৌলানা সাহেবকে দেওয়া হচ্ছে শুধু বিএনপির লোকই না, আর বেছে বেছে ওই আসন দেওয়া হচ্ছে, ওয়াই, কারণটা কি? সেটা একটা ইম্পর্টেন্ট দায়িত্ব বিএনপিতে এমনিতেই সে আছে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিটির ডেপুটি চিফ। আর ভাই রুমিন ফারহানার মতো বলার লোক তো আমি অন্তত বিএনপিতে কাউকে দেখিনি। হ্যাঁ, এখানে কি মূল কারণটা যে মুক্তিযুদ্ধের পক্ষের, বিএনপির মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষের আর মুক্তিযুদ্ধের বিপক্ষের এই দুটো ভাগে বিভক্ত, সেই কারণে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষজন একটু কোণঠাসা। তাহলে বিএনপির আদর্শিক ধারাটা কোন পথে চলছে? দেখো, বিএনপির এই মধ্যে এই স্ববিরোধিতা বরাবরই ছিল, এবং এই স্ববিরোধিতাটাকে ম্যানেজ করে সবাইকে এক জায়গাতে রাখা, এটাই বেগম জিয়ার অ্যাচিভমেন্ট। এখন তারেক রহমান সেটা পারবে কি পারবে না সেটা আমাদের দেখতে হবে, কিন্তু এটা ঘটনা আমি যতটুকু খবর বিএনপির রাখি যে বিএনপিতে দক্ষিণপন্থী যারা তারা অনেক বেশি শক্তিশালী, হ্যাঁ, যার জন্য দেখবে রুমিন ফারহানা মানে তাকে টিকিট দেওয়া হচ্ছে না, ফজলুর রহমানের বিরুদ্ধে 3 মাস ধরে 3 মাসের একটা ইয়ে জারি করা হলো, ওনাকে সাসপেন্ড বা ওই ধরনের একটা কিছু করা হলো। তো যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিএনপিতে আছে তারা সমস্যায় আছে বলেই আমার ধারণা। অথচ এইটাই অদ্ভুত ব্যাপার যে এই বিএনপি জেনারেল জিয়া বাদ দিলে কি, আর জেনারেল জিয়া মুক্তিযুদ্ধ বাদ দিলে কি, ওনার তো প্রাইম পরিচিতিটা অন্য কিছু না, ওনার প্রাইম পরিচিতি হচ্ছে উনি স্বাধীনতার ঘোষক, যাই হোক সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু উনি কালুরঘাট রেডিও স্টেশনে গিয়ে স্বাধীনতার ঘোষণাটা পাঠ করেছিলেন। আর সব থেকে বড় কথা হচ্ছে তারপরে ওনার পরিচিতি হচ্ছে উনি জেড ফোর্সের কমান্ডার, উনি একটা সেক্টর কমান্ডার, উনি যুদ্ধ করেছেন ইত্যাদি ইত্যাদি। তো মুক্তিযুদ্ধ বাদ দিলে হোয়াট ইজ জেনারেল জিয়া?
আর জেনারেল জিয়া বাদ দিলে বিএনপি কি? তো এই জায়গাতে আজকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যদি জেনারেল জিয়ার পার্টিতে বিপদগ্রস্ত হয়, কিন্তু বিএনপির তো এই সমস্যা প্রথমই আছে। জেনারেল জিয়া বিরাট মুক্তিযোদ্ধা, ওনার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? শাহ আজিজুর রহমান, রাজাকার শিরোমণি যাকে বলা যায়। তো বিএনপির মধ্যে এই রাজাকার টাজাকার। আর আরেকটা কথা আমি তোমায় বলি, জেনারেল জিয়ার আমল থেকেই তো এই মৌলবাদী তোষণ শুরু হয়েছে, এবং এই জামাতকে আবার মেইন স্ট্রিমে আনার যে পুরো প্রক্রিয়াটা, যেটা পরে এরশাদের আমলে ফাইনাল শেপ নিয়েছে, এটা তো এই দুই জেনারেল মিলে করেছে। তারপরে বেগম জিয়া সেটাকে একটা ফাইনাল রূপ দিয়ে একেবারে কোয়ালিশন পার্টনার করে জামাতের সাথে উনি গড় করেছেন, এক কথায় বলতে গেলে মানে রাজনৈতিক ভাবে আর কি গড় করেছেন। জামাত হচ্ছে পার্টনার, জুনিয়র পার্টনার। এখন জামাত মনে করছে আজকের বাজারে যে আমাদের মধ্যে আমরা একটা, ওই হিন্দিতে বলে 30 মার খান হো গিয়া, ওরা 30 মার খান হয়ে গেছে, ওরা নিজেদের জোরে ইয়ারা গভর্নমেন্ট টভর্নমেন্ট করে ফেলতে পারবে, হুজুররাই স্বপ্ন দেখছে, এই জন্য ওরা বিএনপির সাথে আলাদা হয়ে নিজেরা ইয়ে করছে। কিন্তু আজকে তো আরো শুনলাম যে ওই চরমনায়ের পীর, যে ইসলামী আন্দোলন, যে জামাতের সাথে যাওয়ার কথা ছিল, সে নাকি জামাত থেকে সরে আসছে। হেফাজতের লোকজন আগেই আরো কিছু দলটল সরে আসছে, তারা আবার এসে বিএনপির দিকে আসবে। মানে এইরকম খেলাধুলা একটা হচ্ছে। তবে এটা অনস্বীকার্য যে বিএনপিতে দক্ষিণপন্থীদের একটা মানে মানে শক্তি বেশি বলেই মনে হচ্ছে, যার ফলে মুক্তিযুদ্ধের পক্ষে যারা বিএনপিতে রয়েছেন তারা খানিকটা বিপদগ্রস্ত, তারা খানিকটা বঞ্চিত বলেই মনে হয়। দাদা, লোকজন একটা প্রশ্ন খুব করছে সোশ্যাল মিডিয়ায়, দেখছি, সেটি হচ্ছে যে তারেক রহমান সেই তো আসলেন নানান সমঝোতা করে বা নানান রকম মানে কায়দা কানুন করে, নেগোসিয়েশন করে, তবে বেগম খালেদা জিয়া যখন শুরুতে অসুস্থ হলেন এবং সংকটাপন্ন অবস্থায় ছিলেন, তাহলে তখন তিনি আসলেন না কেন? তাহলে কি পুরোটাই রাজনৈতিক নেগোসিয়েশন, নাকি পুরো বিষয়টা নিয়ে এক ধরনের অস্পষ্টতা তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে? না, তারেক রহমান আমি যতটুকু জানি ওনার জেনুইন কিছু সিকিউরিটি কনসার্ন ছিল। উনি সেই কথা বিভিন্ন জায়গায় ওনার কাছের লোকদেরও বলেছেন, সিকিউরিটি কনসার্ন ছিল। কেন, তারেক রহমান যেই পরিস্থিতিতে দেশ ছেড়েছেন, এবং তার দেশ ছাড়ার জন্য তো শেখ হাসিনা বা আওয়ামী লীগ দায়ী না, উনি তার আগেই গেছেন। হ্যাঁ, কেয়ারটেকারের আমলেই গেছেন, এবং তখন আর্মি ওনাকে প্রবল অত্যাচার করেছে এরকম শোনা যায়, মারধর করেছে উল্টো টাঙিয়ে রেখে, যে কোনো কারণেই হোক সেসব কারণে। এবং ওনার একটা সিকিউরিটি ইস্যু একটা আছে, উনি এই কথা আমাদের খুব ঘনিষ্ঠ দু একজন লোককে লন্ডনে থাকা অবস্থায় বলেছে যে আই হ্যাভ সাম সিকিউরিটি ইস্যু। এখন ওনার হয়তো মনে হচ্ছে যে ওনাকে যেতে হবে, দেশে ফিরতে হবে, কেন একটা পার্টিরও চাপ আছে, সেনাপতি মানে মা অসুস্থ, মা বিছানার থেকে উঠতে পারছে না, এখন সেনাকুঞ্জে উনি কেন গেলেন সে তো একটা প্রশ্ন থেকেই যায়, হাঁটতেই পারছে না, এত অসুস্থ। তো এই জায়গাতে তারেক রহমান না আসলে দল ভেঙে যাবে এরকম একটা ভয় আছে, পার্টির লোকজনের চাপ আছে। আর সিকিউরিটি ইস্যু যেটা উনি বলছিলেন, সেটা কার সাথে কথা বলে কিভাবে সর্ট আউট হয়েছে সেটা আমার জানা নেই। এবং আমি যেটা জানি না ভাই, আমি পুরনো বিবিসির সাংবাদিক, তো আমি ওই স্পেকুলেশন আননেসারিলি এগুলি করি না। কিন্তু আই এম টোল্ড ফ্রম ভেরি অথেন্টিক সোর্সেস যে ও এই কথাটা বলেছিল, আই হ্যাভ সাম সিকিউরিটি ইস্যুস। হয়তো সেটা সর্টেড আউট হওয়ার পরে উনি দেশে এসছেন, এবং দেশে এসে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন। আর আজকে ওনার মা গত হয়েছেন, তো এই সময় আমি মনে করি যে এই প্রশ্নটা না তুলে একটা কথা বলা যেতেই পারে যে এইসব দল, যে দলগুলি খুব পরিবার ভিত্তিক দল, এখানে সেনাপতি না থাকলে মাঠে মানে দলের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হয়, দল ধরে রাখা মুশকিল হয়। যে কাজটা বেগম জিয়া অত্যন্ত সুচারুভাবে করেছিলেন। এই নানা রকম লোক আছে দলের মধ্যে বিএনপিতে, এদেরকে এক জায়গায় ধরে রেখে মানে থাকে না খুব স্ট্রং ম্যাট্রিয়ার্ক যাদের বলে, মানে মাদার ফিগার, একটা বড় যৌথ পরিবারের মধ্যে পরিবারটাকে ধরে রাখছে। এই ব্যাপারে বেগম জিয়া সাকসেসফুল। যদি তুমি আমাকে বলো যে ওনার নিজস্ব লিগেসি, আমার মনে হয় সেটা তেমন কিছু না। ওনার মানে ওনার জিয়াউর রহমান সাহেবেরই লিগেসিটাকে উনি কন্টিনিউ করেছিলেন, এবং উনি ওই জিয়াউর রহমানের ওই যে
বাঙালি না বাংলাদেশি জাতীয়তাবাদ, জয় বাংলা না বাংলাদেশ জিন্দাবাদ, ওই ব্যাপারটাকে এগিয়েছিলেন, যার মধ্যে একটা ইসলামিক ব্যাপার আছে এবং তার জন্য এই জামাত টামাত এদের নিয়ে ওঠা বসা। কিন্তু আজকে মনে হচ্ছে এখানে একটা ব্যাপার কি জানো, বিএনপির মনে হচ্ছে যে আওয়ামী লীগ মাঠে নেই, তো আমাদের জন্য তো রাস্তাটা অনেকটাই পরিষ্কার, তো আমরা বরং এবার এককভাবে ক্ষমতায় আসি, এসব জামাত টামাত করার দরকার নেই। কেন? যে জামাতকে সাথে নিলে এই এই সমালোচনাটা চলেই আসে যে 71-এর পরাজিত শক্তি কি করে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল এই পরাজিত জামায়াত ইসলামী পাকিস্তানি মার্কা এদের সাথে কি করে অ্যালায়েন্স করে, এইসব ঝামেলা না গিয়ে আমরা এককভাবে নির্বাচন করে ক্ষমতায় আসা। জামাতও ভাবছে যে এই জুলাই অভ্যুত্থান বিপ্লব ওগুলি তো ছেড়ে দাও, ওই সব এর মধ্যে দিয়ে গত এক দেড় বছরে যে একটা মানে পুরো ব্যাপারটা বাংলাদেশে যেভাবে দাঁড়িয়েছে, সেই জায়গাতে জামাতও মনে করছে যে তাদেরও যথেষ্ট শক্তি টক্তি হয়েছে, তারাও দুদিক থেকে লোক টোক টানতে পারবে। আমার নিজের ধারণা জামাত মানে যতই জামাত শক্তিশালী তখন হয় যখন জামাত ক্ষমতার অলিন্দ থেকে সাপোর্ট পায়। এটা পাকিস্তানের আমলে তাই ছিল, পাকিস্তানিদের সাপোর্ট পেয়ে জামাত মাসেল ফোলাতো, আর মিলিটারি জেনারেলদের সাপোর্ট পেয়ে জামাত মাসেল ফুলিয়েছে, বা বিএনপির সাথে মিলে মাসেল পেয়েছে। এককভাবে জামাত বাংলাদেশের মানুষ, আমি যতটুকু বুঝি বাংলাদেশের সাধারণ মানুষ মোটেই মৌলবাদী না বা এই জিনিস পছন্দ করে না। হ্যাঁ, ধর্মপ্রাণ মানুষ, ধর্মপ্রাণ হয় এক জিনিস আর মৌলবাদী হয় একদম ভিন্ন জিনিস। হ্যাঁ, তো এগুলি বলে লাভ নেই। বাংলাদেশের মানুষ মানে একেবারে ওই ধর্মের জন্য এই করে ফেলবো সেই করে ফেলবো ওরকম ব্যাপার নেই। সেই জায়গাতে দাঁড়িয়ে যে আমাদের একটা লিমিটেড কনস্টিটিউয়েন্সি আছে, হ্যাঁ, ওই ওরা পরিচয় করবে তাহের সাহেব যেটা বলেছে 50 লক্ষ লোক নিয়ে চেয়ার টেয়ার ভারতের বিরুদ্ধে, ওগুলি বলা খুব সহজ। তো যাই হোক, ওগুলি পশ্চারিং। আমার মনে হচ্ছে যে বিএনপি জামাত এদের মধ্যে সংঘাতটা বাড়বে। তবে একটা ব্যাপার কি জানো, এখনো কিন্তু একটা ইনক্লুসিভ ইলেকশনের, ইন্ডিয়া তো বলছেই, ওয়েস্টার্ন কান্ট্রিতেও অনেকে বলা শুরু করেছে, সেই জায়গাতে হঠাৎ করে শেষ মুহূর্তে আওয়ামী লীগ মাঠে চলে আসে কিনা সেটাও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। শক্ত ব্যাপারটা, খুব সহজ না। না, সেটা আওয়ামী লীগ তো জানিয়েছেই যে যদি নিষিদ্ধ তুলে নেওয়া হয়, আওয়ামী লীগ তো সবসময় নির্বাচনের পক্ষের রাজনৈতিক দল, এবং আওয়ামী লীগ নির্বাচনে সেরকম একদমই, আওয়ামী লীগ তো সেই পাকিস্তানের আমলে ভাই নির্বাচনই করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো নির্বাচন করেছে। 70-এর নির্বাচনের ব্যাপারটা মানে উনি এবং ওনার দল যেভাবে জয়লাভ করলেন সেটা পাকিস্তানের মিলিটারি জুনটা মেনে নেয়নি। তারপরে তো আওয়ামী লীগ গন্ডগোল মানে সেইভাবে আন্দোলন করেছে, কিন্তু একটা সশস্ত্র সংগ্রামের পথে আওয়ামী লীগ কখন গেছে? যখন বাধ্য হয়েছে, যখন গণহত্যা শুরু হয়েছে, তারপরে আওয়ামী লীগ ইজ নট এ পার্টি অফ রেভলিউশন। আওয়ামী লীগ চায়নার কমিউনিস্ট পার্টি না যে প্রথম থেকে সশস্ত্র সংগ্রাম, কি সুভাষ বোসের আইএনএও না যে এরা সশস্ত্র সংগ্রাম দিয়ে দেশ স্বাধীন। আওয়ামী লীগ ইজ এ কনস্টিটিউশনাল পার্টি। এটা শেখ হাসিনা যেটা বলেছেন ঠিকই বলেছেন যে আমরা নির্বাচন করা তো, সে 50-এর দশকেও নির্বাচন করেছে পাকিস্তানে, 70-এর দশকে নির্বাচন করেছে। আর যখন নির্বাচন এর সম্ভাবনা মানে নষ্ট করেছে পাকিস্তানের মিলিটারি জুনটারা, তখন বাঙালি স্বশাসনের দাবিতে আন্দোলন করেছে, কিন্তু রাজপথে আন্দোলন করেছে, বন্দুক নিয়ে আন্দোলন করেনি। বন্দুক তখনই ধরেছে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের ছেলেরা যখন দেশ বন্দুক ধরেছে, সারা বাঙালি জাতি যখন বন্দুক ধরেছে, যখন স্লোগান উঠেছে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, তখন আওয়ামী লীগ এই সশস্ত্র সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, যেটা কিন্তু আওয়ামী লীগ মোটেই প্রস্তুত ছিল না সে হবে। আওয়ামী লীগে তুমি একটা জিনিস দেখো না, 71 সালে বঙ্গবন্ধুই বলো বা এই রাজ্জাক ভাই, তোফায়েল ভাই, আমু ভাই বা তাজউদ্দিন সাহেব, নজরুল ইসলাম সাহেব, এরা কে মিলিটারি ট্রেন বলো তো? এরা কেউ এনসিসি পর্যন্ত করেছে বলে তো আমার মনে হয় না। মিলিটারি ট্রেনিং বাদ দাও। হ্যাঁ, তো যখন বাধ্য হয়েছে ইয়েতে যেতে, নেতৃত্ব দিতে, তারপরে যারা বাঙালি অফিসার ছিল তারা এসে নেতৃত্ব দিয়েছে, জেনারেল ওসমানী, হ্যাঁ মানে কর্নেল ওসমানী, মেজর জিয়া, মেজর খালেদ মুশারফ ইত্যাদি ইত্যাদি আরো অনেকেই। আওয়ামী লীগ তো সেই অর্থে বিপ্লবী দল না। আওয়ামী লীগ ভদ্রভাবে নির্বাচন করার দল, আর না হলে রাজপথে আন্দোলন করার দল। বাধ্য করলে আলাদা কথা,
তো সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতের তরফ থেকে তো এই লজিকটাই আমেরিকানদের বোঝানো হচ্ছে যে বাবা তোমরা 71 আওয়ামী লীগকে অস্ত্র ধরতে বাধ্য করেছে, তোমাদের বন্ধু ইয়াহিয়া খান এই মারামারি কাটাকাটি গণহত্যা করে আওয়ামী লীগকে অস্ত্র ধরতে বাধ্য করেছে। এখনো আওয়ামী লীগকে পলিটিক্যাল সিস্টেম থেকে বাদ রেখে এই গোলযোগের রাস্তাটা তো তোমরা তৈরি করছো। এটা অজিত ডোভাল তুলসী গ্যাবার্ডকে বলেছে, আমি এটা মানে দায়িত্ব নিয়ে বলছি। তুলসী গ্যাবার্ড ইজ দ্য ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স, যার সাথে অজিত ডোভাল যোগাযোগ করে। Why are you preventing আওয়ামী লীগ from election? হ্যাঁ, যে নেতার বিরুদ্ধে ক্রিমিনাল কেস হয়েছে, কেসগুলিও তো আজে বাজে। শেখ হাসিনা স্কুটারে করে, তারান আলিমের মতো মহিলা স্কুটারে করে রেখে গিয়েছে হত্যা, মানে আজে বাজে একটা লিমিট তো থাকে। গল্পটাও ঠিক করে বানাতে পারে না, হ্যাঁ একটা কাহিনীও তো ঠিক করে বানাতে পারে না। তো ওগুলি ছেড়ে দাও, তোমরা তো অভিনয় জগতের লোকজন, একটা কাহিনী ভালো নলে বলো সেই সিনেমায় অভিনয় করতে পারবে, তো কাহিনীও বানাতে পারে না। এত গরু ছাগল সব এক একজন, যে একটা রাম জাম একটা কেস একটা দিয়ে দিলেই হলো, যে শেখ হাসিনা স্কুটারে করে হত্যা করেছে। কেন বাবা প্রধানমন্ত্রী উনি কি সব করতে চাইলে তো ওনার লোকের অভাব আছে নি? এগুলি বলে লাভ নেই, সব আজে বাজে একদম ব্লেটেন্টলি। এটাকে আমি বলবো জুডিশিয়াল টেরোরিজম হচ্ছে বাংলাদেশে। হ্যাঁ, জুডিশিয়ারি তো না, জুডিশিয়াল টেরোরিজম হচ্ছে। এনিওয়ে, মানে এই জায়গাতে দাঁড়িয়ে একটা কথাই বলা যায় যে আওয়ামী লীগ নির্বাচন করতে চায়, শেখ হাসিনা এটা বলছেন, এবং এটাই ঐতিহাসিক সত্য যে আওয়ামী লীগকে বাধ্য করলে অন্য কথা, কিন্তু আওয়ামী লীগ সচরাচর নির্বাচন করারই দল। আর আওয়ামী লীগের আরেকটা ব্যাপার হচ্ছে কি জানো, আওয়ামী লীগ মানে আমরা ধরো 80 দশক থেকে আওয়ামী লীগ দেখছি, আওয়ামী লীগ কিন্তু রাজপথে একবার নামলে আওয়ামী লীগের একটা ব্যাপার আছে। এটা তো আজকে 15 বছর ক্ষমতায় থাকার পর সেই মানে তেজটা, রাজপথের যে তেজ, সেটা আওয়ামী লীগ খানিকটা হারিয়েছে। বেশি দিন ক্ষমতায় থাকলে যা হয় আর কি, বেশি ঘুমলে যেমন একটু ভুঁড়ি টুড়ি বেড়ে যায়, সেরকম বেশি দিন ক্ষমতায় থাকলে একটু সাংগঠনিক ভাবে চর্বি টর্বি জমে, সেগুলি কিছু করার নেই। কিন্তু আওয়ামী লীগ রাজপথে নামলে আওয়ামী লীগ একটা ফরমিডেবল ব্যাপার। আজকে এখানে আমি একটা জিনিসই বলতে চাই, সেটা হচ্ছে বিএনপি নির্বাচন করবে। আমার কথা হচ্ছে আওয়ামী লীগ ফ্যাসিবাদী দল, আওয়ামী লীগ অমুক, আওয়ামী লীগ তুমুক, আরে বাবা সেটা বাংলার মানুষকে ঠিক করতে দাও না, আওয়ামী লীগকে নির্বাচন করতে দাও। তারপর যদি আওয়ামী লীগকে মানুষ অপছন্দ করে ভোট দেবে না, আর ভোটটা নিরপেক্ষ ভাবে করো। ভোটটা নিরপেক্ষ দরকার হলে ইউনাইটেড জাতিসংঘকে এনে ভোট করানো রে বাবা, করাও তো, করিয়ে দেখো কি দাঁড়ায়। অলরেডি তো আওয়ামী লীগের নিজের যা ভোট ব্যাংক তো 35-40% আছে, তার উপরে 10-20% লোক এরকম আজকে পাওয়া যাবে যারা বলতে শুরু করেছে আগেই ভালো আছিলাম। এরা একেবারে এতিম মানুষ। এই অত্যাচার, এই মবের কালচার, এই লুটপাট, এই চাঁদাবাজি, এতে অতিষ্ঠ হয়ে লোকজন, আমি অনেক পার্সোনাল এক্সাম্পল তোমাকে দিতে পারি, কারণ তোমার মতো মান্যগণ্য ব্যক্তি ছাড়াও বাংলাদেশে অনেক এতিম মানুষের সাথে আমার যোগাযোগ আছে, তো এরাই বলছে যে আগেই ভালো আছিলাম, শেখের বেটি ছাড়া এই দেশ কেউ চালাইতে পারবো না, এইসব কথা। রিক্সাওয়ালা, আমি যে রিক্সায় করে বরানি থেকে ওই তিতুমির কলেজে বিডি নিউজে চাকরি করতে মাঝে মাঝে যেতাম, ওই শাহজাহান, হ্যাঁ, তো তার বাড়িতে দাওয়াত করে আমাকে খাইয়েছে। সে বলছে দাদা আমরা 3 বন্ধু মিলে রিক্সা টানি, 2 ব্যাটার অলরেডি ছিনতাই হয়েছে, আমরা কয় টাকা রোজগার করি। তো মানে সে এখনো ছিনতাইয়ের মধ্যে পড়েনি, কিন্তু সে প্রমাদ গুনছে, কবে জানি তাকেও কেউ পিস্তল বা চাকু এসে ধরে। তো রিক্সাওয়ালা কত টাকা রোজগার করে, রিক্সাওয়ালা রেহাই পাচ্ছে না এই ইউনুস সাহেবের আমলে। হ্যাঁ, তারপরে তো এই যে কারখানাগুলি বন্ধ হচ্ছে, এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমার এক ছোট বোন বড় সাংবাদিক, সেই বলেছে এই গার্মেন্ট ইন্ডাস্ট্রি স্টোরি করতে গিয়ে যে গাজীপুরে লাইন দিয়ে কারখানা, এই কারখানায় যে মহিলারা কাল অবধি চাকরি করতো, সসম্মানে চাকরি করতো, মাস শেষে বেতন নিয়ে বাড়ি যেত, এবং জামাই অত্যাচার করলে তার মুখের দিকে তাকিয়ে কথা বলার জায়গা থাকতো, এই মেয়েগুলি আজকে সন্ধ্যা 6টার পরে ওখানে রাস্তায় দাঁড়াচ্ছে। কেন দাঁড়াচ্ছে বুঝতেই পারছো। অত্যন্ত মানে হৃদয়, মানে অত্যন্ত বেদনাদায়ক সব ব্যাপার হচ্ছে। কিন্তু ইউনুস সাহেবের তো নিজের গদি ঠিক থাকলে, আর ওনার মাস্টার যারা ওয়াশিংটন আছে তারা খুশি থাকলে ওনার তো আর কিছু লাগে না। হ্যাঁ, মানে জাত দালাল যাকে বলে আর কি। একদম দাদা, আমরা একদম শেষের দিকে একদম শেষ করতে চাই একটি প্রসঙ্গ
দিয়ে, সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন, এবং সজীবদের জয় তিনি একটি সোশ্যাল মিডিয়া একটি লেখা দিয়েছেন, এবং সেই বার্তাগুলোর ভেতর দিয়ে কিন্তু এক ধরনের রাজনৈতিক শিষ্টাচার, সৌজন্যতা এবং এক ধরনের ঐতিহাসিক ভাবেই এটা সত্যি যে বঙ্গবন্ধু পরিবার যাকে বলে এবং রাজনৈতিক শিষ্টাচার কেমন করে প্রকাশ করতে হয় সেটিরই কিন্তু অবতারণা ঘটেছে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ভীষণভাবে আলোচিত হচ্ছে। না, এটা তো প্রত্যাশিত। আর একটা ওই ধরনের পরিবারের লোক, তারা তো রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখাটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। এবং এখানে একটা কথা বলতেই হয় যে একটা সময় যখন দেশে গণতন্ত্র ছিল না, সামরিক শাসনের আমলে, হ্যাঁ, বেগম জিয়া শেখ হাসিনা আন্দোলন তো একসাথে করেছেন। আমি যতটুকু জানি, আমি যদি ভুল না করে থাকি, শেখ হাসিনা তো ওনাকে ভাবি বলেই সম্বোধন করতেন, আমি যতটুকু জানি, আমি যদি ভুল না করি। তো এই জায়গাতে দাঁড়িয়ে শোনো, রাজনীতির জায়গায়, আর ব্যক্তিগত সম্পর্ক, শিষ্টাচার, সামাজিক ভদ্রতা, এগুলি তার জায়গায়, এবং এটাও রাজনীতির অংশ। রাজনীতি এর বাইরে না। রাজনীতি তো শুধু গুন্ডা আর মাসেলম্যানদের জায়গা না যে যা খুশি তাই করবে। হ্যাঁ, কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে মানে মানে আমরা যা দেখলাম যে এনসিপির কালচার, তো দেখলাম যে একেবারে সকালে হাদি ভাইয়ের জানাজাতে কেঁদে ভাসিয়ে দিচ্ছে, সন্ধ্যাবেলা হ্যাঁ অনেক তরল নিয়ে বসে ফুর্তি টুর্তি হচ্ছে, এগুলি আমরা দেখলাম। নতুন বাংলাদেশ ইউনূস সাহেব গড়বেন, নতুন বাংলাদেশের কিছু কালচারাল স্নিপেট আমরা ইতিমধ্যে দেখেছি। তো ওগুলি শিষ্টাচার না। আর যেটা শেখ হাসিনা বা জয় করছে, এটা পুরোনো দিনের ওল্ড ভ্যালিউজ বলতে পারো, এটাই শিষ্টাচার, এটাই হওয়া উচিত, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না, এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। চেয়ারপারসন খালেদা জিয়ার শেষকৃত্য আজ, এই শেষকৃত্যকে কেন্দ্র করে বাংলাদেশে একটা শোক বিধুর পরিবেশ চলছে তার নেতা কর্মী সহ অনেক সাধারণ মানুষের মধ্যে। এবং কূটনীতিতেও যে রাজনীতির মতো শেষ কথা নেই তেমন একটা এই পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর এখন এই মুহূর্তে বাংলাদেশে, যখন ঢাকা দিল্লির বাংলাদেশ হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়েছে, তিনিও ঢাকায় দুজন উপদেষ্টা তার সঙ্গে বৈঠক করেছেন। এই বিষয়গুলো নিয়ে আমাদের প্রিয় একজন মানুষ, সবার প্রিয় সাংবাদিক গৌতম লাহিড়ী দিল্লি থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। গৌতম দা, আপনাকে শুভেচ্ছা। খালেদা জিয়ার সঙ্গে রিপোর্টার হিসেবে আপনার কোনো মেমোরি আছে? দুর্ভাগ্যবশত সেরকম সরাসরি নেই, তবে যেটা হয়েছিল যে স্মৃতি আমার যেটা মনে আছে, দুটো স্মৃতি। একটা হচ্ছে তিনি বিরোধী নেত্রী হিসেবে তিনি ভারতে এসেছিলেন। সেই সময় তার যে কদিন তিনি ছিলেন তার প্রায় আমি সফর সঙ্গীর মতোই লেগেছিলাম, এবং তিনি সাংবাদিকদের সঙ্গে মিলিত হননি। তার সঙ্গে ঢাকা থেকেও একটা সাংবাদিক দল এসেছিল অনেকেই, কিন্তু তার নেতারা সকলেই সাংবাদিকদের বৈঠকের বিবরণ ইত্যাদি জানাতেন আর কি। আর আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল, তিনি যখন আসেন ভারতে, তারও আগে অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় সফর করেছিলেন ঢাকায়, এবং সেই সফরে গিয়েছিলাম আমি। তো সেই সফরে তখন তিনি খালেদা জিয়াকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন, কারণ 2014 নির্বাচন আসছে। সুতরাং 14 মানে আমি 2013 শেষের বলছি আর কি, মানে 2013 শেষে নির্বাচন আসবে, তার আগে তারা ভারতে চাইছিল যে একটা দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে ভারত আছে এটা বোঝাতেই প্রণববাবু তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তিনি বিরোধী নেত্রী হওয়া সত্ত্বেও। আর দ্বিতীয়ত, যখন তিনি আসেন তখন প্রণববাবু রাষ্ট্রপতি হয়ে গিয়েছেন 2012 সালে। রাষ্ট্রপতি হয়ে যাওয়ার পরেও কিন্তু বিরোধী নেত্রী তাকে, কিন্তু রাষ্ট্রপতি সাধারণত কোনো রাজনৈতিক দলের বিরোধী নেত্রীর সঙ্গে দেখা করেন না, কিন্তু তিনি সাক্ষাৎ করেছিলেন এবং তাকে দাওয়াতও দিয়েছিলেন, এবং সেই চমৎকার বৈঠকও হয়েছিল, যে কথা বাইরে বেরিয়ে পরে খালেদা জিয়া যেটা জানিয়েছিলেন তার মানে অন্য নেতাদের মাধ্যমে বা ভারতের পররাষ্ট্র
মন্ত্রণালয়ের মুখপাত্র তখনকার সৈয়দ আকবরউদ্দিন, তিনি তখন বলেছিলেন যে খালেদা জিয়া বলেছেন যে আমি ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপিত করতে চাই এবং আমি পেছনের আরশি দিয়ে দেখতে চাই না, আমি গাড়ির সামনের আরশি দিয়ে সামনেটা দেখতে চাই। এই মন্তব্য করেছিলেন, যে মন্তব্যটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। তাতে অনেক বাংলাদেশের সাংবাদিক প্রশ্ন করেছিল ব্রিফিং এ যে তাহলে কি ভারত এবার বিএনপি কে সমর্থন করবে। সেটা জবাব তো আকবরউদ্দিনের পক্ষে দেওয়া সম্ভব না। তিনি বলেছিলেন যে না, ভারত নির্বাচনের ব্যাপারে ভারত চায় যে একটা সকল, আজ যে কথাটা বলা হচ্ছে ভারতের থেকে, তখন সেই সময় একই কথাই বলা হচ্ছে, অংশগ্রহণমূলক একটি শান্তিপূর্ণ অবাধ নির্বাচন। আমার পরের স্মৃতিটা, এটা তো গেল একটা স্মৃতি, সেই সময় তো আমি ছিলাম, তিনি যে কদিন এখানে ছিলেন, কিন্তু আমি যখন প্রণববাবুর সঙ্গে 13 সালে ঢাকায় যাই, সেই তার আগে কিন্তু খালেদা জিয়া নিজে কিন্তু বলেছিলেন যে আপনি ঢাকায় এলে অবশ্যই আমাকে সময় দেবেন, আপনার সঙ্গে কথা বলার প্রয়োজন আছে। তো প্রণববাবু যাদের সম্মতিও দিয়েছিলেন, তিনি রাজিও হয়েছিলেন, কিন্তু যখনই তার প্লেন যখন ঢাকা বিমানবন্দরে নামলো, সেই সময় ভারতীয় দূতাবাসের ডেপুটি হাই কমিশনার ছিলেন সন্দীপ চক্রবর্তী। তিনি তখন একটা মেসেজ তখন হাই কমিশনার পঙ্কজ সারণকে বললেন, যে তিনি প্রায় ফিসফিস করেই বলছিলেন যে এরকম একটা মেসেজ এসছে, খুব গুরুত্বপূর্ণ। তো পঙ্কজ সারণ মানে রীতিমতো চমকে উঠেছিলেন, হোয়াট, মানে এরকম একটা ইংরেজি বলেছিলেন, হাউ ক্যান ইট বি। তো আমি যেহেতু সন্দীপ বাঙালি, সেটা অন্যরা যাতে বুঝতে না পারে, আমি সন্দীপকে জিজ্ঞেস করেছিলাম কি একটা গুরুতর কিছু ব্যাপার মনে হচ্ছে বিমানবন্দরের মধ্যে। বললেন যে এটা এখন কাউকে বলো না, এরকম খালেদা জিয়া মেসেজ পাঠিয়েছেন যে তিনি দেখা করতে পারছেন না, কারণ এই সময় বাংলাদেশে হরতাল চলছে, তার পক্ষে যাওয়ার অসুবিধা। হরতাল ডেকেছিল জামায়াত এবং ডেকেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে জামায়াতি নেতা রাজাকারদের ফাঁসির আদেশ হচ্ছে সেই বিচার চলছিল, তার প্রতিবাদে জামায়াত হরতাল ডেকেছিল। বিএনপি হরতাল সরাসরি ডাকিনি, কিন্তু বিএনপি হরতালকে কিন্তু প্রচ্ছন্নভাবে সমর্থন করছিল। সেই জামায়াতি ইসলামীকে মর্মিতা জানাতে একই দাবিতে বিএনপি কিন্তু সেই সময় তাকে সমর্থন করেছিল এবং কয়েকটি ছোটখাটো হিংসাত্মক ঘটনা ঘটেছিল। মলোটভ ককটেল ছড়া হয়েছিল, প্রণববাবু যে হোটেলে ছিলেন তার সামনেও ছড়া হয়েছিল। মানে উদ্দেশ্য ছিল একটা ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করে যাতে সফরটাকে বানচাল করা যায়। সফরটা বানচাল হয়নি, সফরটা যেরকম হওয়ার কথা ছিল সেভাবেই সম্পন্ন হয়েছিল। এবং সর্বশেষ দিনে যেদিন সাধারণত সেদিন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপু মনি তিনি প্রেস কনফারেন্স করেছিলেন এবং আমি প্রথম প্রশ্নটা করেছিলাম সেই প্রেস কনফারেন্সে। সৌভাগ্যবশত অনেক জায়গাতেই আমার এরকম সৌভাগ্য হয়ে যায় প্রথম প্রশ্ন করার। আমি 2024 সাল নির্বাচনের পর শেখ হাসিনাকে প্রথম প্রশ্নটা আমি করেছিলাম। তো এবং আমার দিকে তাকিয়ে বলেছিলেন হ্যাঁ হ্যাঁ বলুন, এরকম দীপুমণি বললো বলুন। আমিও প্রশ্নটা করলাম যে এই যে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ না করাটা, এটা কি শোভনীয় কোন হলো? এটা কি সৌজন্যতা বহির্ভূত একটা ব্যাপার নয়? তিনি প্রণব মুখার্জি নন, তিনি ভারতের রাষ্ট্রপতি, সাংবিধানিক প্রধান, 1 নম্বর নাগরিক। এটা কি অপমান নয়? তো ন্যাচারালি দীপুমণি তো স্বাভাবিকভাবে তিনি খুশি হয়েছিলেন মনে মনে যে বিএনপি বয়কট করাতে, কিন্তু সেটা আপনি বললেন যে এটার দ্বারা আপনারা ভাববেন না যে বাঙালি সংস্কৃতি এমন নয়, বাঙালি সংস্কৃতি অতিথিকে সবসময় সম্মান জানানো হয়ে থাকে, আর যদি কিছু হয়ে থাকে তাহলে এটা আমরা দুঃখ প্রকাশ করছি। সেটা রাজনৈতিক সেই মোড় নেয়। এরপরে যখন 2014 সালে যখন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন, সেই সময় মনে আছে নিশ্চয়ই যে বিএনপি নেত্রী খালেদা জিয়া প্রথম অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদীকে এবং তিনি ভেবেছিলেন নরেন্দ্র মোদী যেহেতু কংগ্রেসের থেকে ভিন্ন মতাদর্শের মানুষ দল, ফলে তারা অনেকটা দক্ষিণপন্থী বলা যায়, ফলে তাদের সঙ্গে বিএনপির খুব স্বাভাবিক সম্পর্ক হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছিলেন, যেটা ঘটনা। কিন্তু সেই 14 সালে প্রথম ভারতের হয়ে সফর করলেন ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, এবং আমি সেই সফরেও ছিলাম, সেই সফরেও গিয়েছিলাম। সেই সফরে ইনফ্যাক্ট আমি একটা খবর তার আগে লিখেছিলাম যে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে
সাক্ষাৎ না করার কারণে সুষমা স্বরাজ হয়তো দেখা করবেন না মানে খালেদা জিয়ার সঙ্গে। এটা বাংলাদেশের মানে তুমুল চর্চার বিষয় ছিল আর কি। এবং তখন শামসের মবিন চৌধুরী তিনি ছিলেন বিএনপি দলে। তিনি খালেদা জিয়া এলেন, সাক্ষাৎ হলো, এবং সাক্ষাতের পর বললেন যে ওই ভারতীয় সাংবাদিক বিকৃত খবর লিখেছিল সেটা ভুল প্রমাণ হলো, খালেদা জিয়ার সঙ্গে কিন্তু সুষমা স্বরাজ সাক্ষাৎ করলেন। এই শামসের মবিন চৌধুরী আমি বলছি পরে আমাকে বলেছিলেন যে আপনি খবরটা ঠিকই লিখেছিলেন, কারণ আমি বহু চেষ্টা করে এই সাক্ষাৎকারটা করিয়েছিলাম, সত্যি দেখা করতে চাইছিল না। আমি জানি না যিনি কিছু মনে করবেন কিনা, এটা গোপন কথা আমায় বলেছিলেন, আমি প্রকাশ্যে বললাম। তাই আমার স্মৃতি বলতে এইটুকুই। এবং আমি 2018 সালে নির্বাচন কভার, প্রত্যেকটা নির্বাচনই কভার করেছি। 18 সালে নির্বাচন কভার করতে গিয়ে সেই সময় গুলশানে বিএনপির দপ্তরে আমরা ভারতীয় সাংবাদিকদের একটা দল, ভারত বাংলাদেশ বাণিজ্যিক বিজনেস কমিউনিটি বা বিজনেস অর্গানাইজেশন বলে একটা সংগঠন ছিল, তারা আমন্ত্রণ জানিয়েছিল নির্বাচনের আগে, যাতে ভারতের মনোভাব বোঝায় এবং যাতে নির্বাচনটা শান্তিপূর্ণ অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে ভারতের কোনো ভূমিকা থাকবে কি থাকবে না। সেই সময় আমরা কয়েকজন সাংবাদিক আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম এবং আমরা সেই সময় বিএনপি জামায়াত উভয় পক্ষের সঙ্গেই কিন্তু দেখা করেছিলাম, উভয় নেতাদের সঙ্গে। এবং তাদের কাছে তখনও শামসের মবিন চৌধুরী বিএনপি দলে ছিলেন। তিনি তখনও বলেছিলেন না, ভারতে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশে যেভাবে হয় না, সেই জন্য আমরা অংশগ্রহণ করতে পারছি না, আমরা কেয়ারটেকার সরকার না হলে করব না। তখনও খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনাটা ছিল, কিন্তু তখনই শুনলাম যে শারীরিকভাবে তিনি তখন একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, যে কারণে আমাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেননি। কিন্তু এই মানে আমি বলতে চাইছি যে বিএনপি বা সেই দলটির সঙ্গে সম্পর্ক তারও আগে আমি বলবো যে যখন 111 বা সেনা সরকার, সেই সময় কিন্তু বিএনপি আরো বহু নেতা নেত্রী এবং আওয়ামী লীগের নেতা নেত্রী একত্রে কিন্তু তারা বসতেন, কথা বলতেন, সে সময়ও কথা হয়েছে একসঙ্গে। খালেদা জিয়ার সঙ্গে আমি কখনো ওই হোটেলে থেকে দেখেছি তাকে, তিনি সাংবাদিকদের মুখোমুখি হননি, খুবই বিরল কিছু সাংবাদিককে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন। আমি সাক্ষাৎকার অবশ্য মানে পাইনি, সে কথা বলতে পারি। ফলে এইটুকুই আমার স্মৃতি। মানে একটা বাংলাদেশের খালেদা জিয়ার যে রাজনীতি, আমার বলতে অন্তত দ্বিধা নেই, যেটা ভারতীয় কেউ ভারতীয় অনেকেও যেটা মনে করেন যে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কিন্তু একটা রাজনৈতিক দর্শনের একটা পার্থক্য আছে, দুটি দলের দর্শন কিন্তু ভিন্ন। বাংলাদেশের মানুষ ঠিক করবেন যে তারা আওয়ামী লীগ না বিএনপি কাকে চান, কিভাবে চান। কিন্তু এখন এখানে তৃতীয় পক্ষ জামায়াত ইসলামী তারা সক্রিয়, ফলে বাংলাদেশের রাজনীতিটা খুব আকর্ষণীয় হয়ে উঠছে এবং সাংবাদিকদের পক্ষে বিশ্লেষণ করার জন্য খুবই একটা আমি বলবো ভালো, মানে শিক্ষানবিশ সাংবাদিকদের জন্য একটা ভালো পরীক্ষাগার বাংলাদেশ আজকে। যে পরিস্থিতিতে জয়শঙ্কর আসছেন ঢাকায়, এটা কি বার্তা বা কি বার্তা প্রতিষ্ঠিত করতে পারে আগামী দিনগুলোতে? না, প্রথম কথা হচ্ছে যে ভারতের প্রথম বার্তা হচ্ছে যে তিনি আসলে 3 বারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, একজন সাবেক প্রধানমন্ত্রী এবং নিকটতম প্রতিবেশী, ভারতের প্রতিবেশী প্রথম। জলপাইগুড়িতে জন্ম, হ্যাঁ জলপাইগুড়িতে জন্ম, সেটা কারণ না, সেটা কারণ সেই জন্মসূত্রে অনেক। পারভেজ মুশারফের জন্ম তো ছিল দিল্লিতে, চাঁদনি চকে, জন্ম যেখানেই থাক সেটা নিয়ে আমি সেইটা সেই মানে সেই বলে কোনো না, সেটা তো বিএনপি বা তাদের সমর্থকরা তারা যখন ভারত বিরোধী কিছু কথা বলে তখন সেটা তাদের ভেবে দেখা দরকার যে তাদের নেত্রী কিন্তু ভারতীয়, পড়াশোনা ভারতেই করেছিল এবং বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন, কিন্তু মানে প্রথম পরিচয়টা ভারতেই জিয়াউর রহমানের সঙ্গে, আর্মি ক্যাম্পে জলপাইগুড়ির ওখানে আমি শুনেছি আর কি। যাই হোক, সেটা ব্যক্তিগত বিষয়ে এখানে আনাটা অনুচিত, কিন্তু এটা ঘটনা যে জন্মসূত্রে ভারতীয়। এই কারণে জয়শঙ্কর যাচ্ছেন তা নয়, জয়শঙ্কর যাচ্ছেন ভারতের প্রথম প্রতিবেশী নীতির প্রথম দেশ রাষ্ট্র বাংলাদেশ বরাবরই। ফলে সেখানকার সাবেক প্রধানমন্ত্রী তার অন্ত্যেষ্টি অনুষ্ঠানে যাওয়াটা, শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়াটা একটা সৌজন্যতা বোধ,
সৌজন্যতাবোধ, এবং অতীতেও ভারত যখনই কিন্তু ভারতের কোন নেতা, মানে প্রণব মুখার্জি ছাড়াও রাজীব গান্ধী তো গিয়েছিলেন সার্ক সম্মেলনে, তাই না? সেই রাজীব গান্ধীর সময় থেকে শুরু। ফলে ভারত সবসময় কিন্তু বাংলাদেশের দ্বিদলীয় রাজনীতির একটা ভুল ধারণা আছে যে ভারত কেবলমাত্র যাবতীয় ডিম নাকি একটা বাস্কেটেই রেখে দেওয়া হয়। সেটা রেখে দেওয়ার কারণ অন্য ছিল, সেটা ঘটনাটা অন্য, সেই বিশ্লেষণটা করে লাভ নেই। কিন্তু প্রত্যেকবারই ভারত যে চেষ্টা করেছে যে বিরোধী দলের সঙ্গে সম্পর্ক রাখা, তারা যদি সিদ্ধান্ত নেন নির্বাচনে অংশগ্রহণ করবেন না, কিন্তু ভারত তো তাকে ঘাড়ে ধরে জোর করে বাধ্য করাতে পারে না। কিন্তু 18 সালে করেছিলেন, সেটা ঘটনা। 18 সালের আগে বিএনপি নেতৃবৃন্দ ভারতে এসেছিলেন, তারা কথা বলে গিয়েছিলেন। আজ যারা এখানে আছেন, 3 জনের নাম তো আপনারা জানো তুমি হয়তো, আব্দুল আউল মিন্টো, আমির খসরু এবং হুমায়ুন কবির, যিনি তারেক রহমানের আন্তর্জাতিক সম্পাদক ছিলেন, এখন ঢাকাতে যিনি বোধহয় যুগ্ম সম্পাদক মেনবার কোনো পদে আসীন হয়েছেন। তাদের সঙ্গে তো আমার দিল্লিতে খুবই ভালো কথাবার্তা হয়েছিল, আলাপ হয়েছিল, খুবই ভালো। এমনকি আমি 18 সালের নির্বাচনে গিয়ে আমি আব্দুল আউল মিন্টোর বাড়িতেও গিয়েছিলাম, চমৎকার দাওয়াত দিয়েছিলেন, অসাধারণ আমাদের আতিথেয়তা জানিয়েছিলেন। সে বিষয়ে সেটাও ভুলবো না কখনো। আর তার বাড়ির যে মানে দাওয়াত, যে খাওয়া, সেটা তো বলা আজও লেগে আছে মুখে, এত ভালো খাওয়াটা দিয়েছিলেন। যাই হোক, সেগুলো তো অন্য বিষয়। কিন্তু রাজনৈতিক বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমি যতটুকু শুনেছি, জয়শঙ্কর ওখানে পৌঁছাবেন, পৌঁছে সোজা তিনি ওই জানাজা বা সেই প্রার্থনায় সেখানে তিনি উপস্থিত হবেন এবং শ্রদ্ধা জানাবেন ভারতবাসীর পক্ষ থেকে। এবং সেই শ্রদ্ধা জানিয়ে, আমি এটা কিন্তু মানে খেয়াল করা দরকার যে বিবৃতিটা দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, তাতে জয়শঙ্কর যাবেন শুধু এইটুকু বলা হয়। তিনি শেষকৃত্যে শ্রদ্ধা জানাবেন সমগ্র 140 কোটি ভারতবাসীর। ফলে সেই শ্রদ্ধা জানানোটা তিনি জানিয়ে তিনি ফিরে আসবেন। ওখানে চাক্ষুষ হয়তো সাক্ষাৎ হলে মানে সামান্য কিছু সৌজন্যমূলক কথা হতে পারে, কিন্তু যেটাকে বলা হয় দ্বিপাক্ষিক কাঠামোগত বৈঠক, এরকম কোনো হওয়ার কথা মানে তার কর্মসূচিতে নেই। ফলে এটা নিছকই সৌজন্যতাবোধ এবং সৌজন্যতা দেখানো একজন 3 বারের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী, সেই হিসেবে তাকে শ্রদ্ধা জানানোটা একটা কর্তব্য বলেই ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছেন। আর এটা যদি উল্টোটা হতো, যদি না যেত, যদি ভারত থেকে কেউ না যেত, ভালো আর কোন জুনিয়র মিনিস্টার যেত, তাহলে তার কিন্তু ব্যাখ্যা অত্যন্ত নেতিবাচক হতো। এটার বার্তা একটাই, যে ভারত বাংলাদেশের জন্য খোলা মনে চলতে চায়। সেটা বাংলাদেশের মানুষ যাকে ঠিক করবেন তাকেই করবেন, তাকেই নির্বাচনে জয়ী লাভ করাবেন। এবং ভারত চায় অংশগ্রহণমূলক নির্বাচন, সেই নীতি থেকে কোনো ভারত মানে সরে আসছে না। ভারত বলছে না যে আচ্ছা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হোক, এ কথাটা ভারত বলছে না। ভারত চাইছে আওয়ামী লীগ সহ নির্বাচন হোক, যেমন 14, 18, 24 বলেছিল বিএনপি সহ নির্বাচন হোক, কিংবা অন্য দলের। আমাদের তো পররাষ্ট্র সচিব সুজাতা সিং সফর করেছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি কেন জাতীয় পার্টিকে রাজি করালেন এরশাদের পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করাতে। আর নির্বাচনে অংশগ্রহণ করাটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া। কোন দেশ কি বলা উচিত নির্বাচন বয়কট করুন? এরকম কোন আওয়াজ কি কারোর পক্ষে দেওয়া? যে পশ্চিমা দেশগুলো তো বলেনি বয়কট করুন, তারা তো মন্তব্য করতে হয় করে। তারা তো ইনক্লুসিভ নির্বাচন চেয়েছিল, অন্যরকম কেয়ারটেকারের মাধ্যমে নির্বাচন চেয়েছিলেন, সেটা অন্য জিনিস। কিন্তু যেটা ভারত তো অভ্যস্ত নয় কেয়ারটেকার সিস্টেমে নির্বাচনে। ফলে ভারত সেই জন্য ভারত এই ব্যাপারে কোনো মত দিতে চায়নি। সংসদীয় গণতন্ত্রের পক্ষে নির্বাচন হবে নির্বাচিত সরকারের অধীনে, ভবিষ্যতেও হওয়া উচিত বাংলাদেশের ক্ষেত্রে। যদিও বাংলাদেশে এখন নতুন নিয়ম যা হবে। আপনি বলতে চাচ্ছেন যে উনি জয়শঙ্কর আসবেন, সেই প্রার্থনায় অংশ নেবেন, তারপরই ফেরত যাবেন, কোন ধরনের তার কাউন্টার পার্ট ইউনূস বা তারেক কারোর সঙ্গে কোনো বৈঠকের কোন সুযোগ নেই। না, প্রথম কথা হচ্ছে যে শেষকৃত্যের অনুষ্ঠানেতে কোনো এই ধরনের বৈঠক করাটা অনুচিত। এটা স্বাভাবিক নয়, এটা স্বাভাবিক নয়। অন্য কোনো কারণে হয়তো আলোচনা হতে পারে যে এটা ভবিষ্যতে কবে আলোচনা হবে, কবে হতে পারে, সেটা হওয়ার একটা। কিন্তু এখন তো বাংলাদেশ এই 7 দিনের বিএনপি শোক, 3 দিনের রাষ্ট্রীয় শোক,
কেটে যাওয়ার পরে তো আবার সব নির্বাচনের মোড়েই সবাই চলে যাবেন না, নির্বাচনী প্রচারে নামবেন, নির্বাচন করবেন। তাহলে সেই সময় তো ভারতের পক্ষে এখন তো কোনো আলোচনার কোনো অর্থ নেই, কারণ একটা নির্বাচিত সরকার তো নেই। আর ইউনুসের সঙ্গে তো আলোচনা করে কোনো লাভ নেই। তুমি যদি বলো, আমি এই কথা বলতে পারি, ভারত সরকারের মত একটাই, সেটা হচ্ছে এই ইউনুস সরকারের বিদায় হোক। এ ব্যাপারে ভারতের সুচিন্তিত মতামত, এটা আমাদের পছন্দের সরকার নয়। এবং এই সরকার পছন্দের নয় এই কারণে যে দেখতে খারাপ তা নয়, পছন্দের নয় এই কারণে যে তারা যেভাবে জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছেন, এটা ভারতের কাছে প্রশংসা। কোনোভাবেই ভারতের সঙ্গে বন্ধুত্ব রাখার তারা কোনো বার্তাই দেননি। আমি জানি না যে আমাদের ওই হাই কমিশনারকে ডেকে নিয়ে গিয়ে কি আলোচনা হচ্ছে, যদিও বাংলাদেশ হাই কমিশন, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা কিন্তু বলছেন উনি ছুটিতে গেছেন, ওকে তলব করা হয়, উনি ছুটিতে গেছেন, বছর শেষে ছুটিতে গেছেন। সেখানে গিয়ে হঠাৎ এরকম খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা হয়েছে, সেখানে স্বাভাবিকভাবেই বহু বিদেশি রাষ্ট্রপ্রধানরা আসবেন, ভারতের প্রধানমন্ত্রী যাচ্ছেন, কিভাবে তাকে স্বাগত জানানো হবে, কিভাবে তার ওই যাত্রাপথটাকে নিশ্চিত করা হবে, প্রত্যেক ভিভিআইপি সেই নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে। আমার মনে হয় না যে ওই, আমি জানি না, এটা আমার জানা নেই, সেটা বাংলাদেশের সাংবাদিকরা ভালো বলতে পারবে, কিন্তু খুব প্রথম আলোর মতো কাগজ লিখেছে কূটনৈতিক তাকে তলব করা হয়েছে, সেই ক্ষেত্রেই সমস্ত সংবাদটা বেশি রচে গেছে, তাকে তলব করা হয়েছে। কিন্তু আমি বলছি বাংলাদেশ হাই কমিশন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা বলেছেন রিয়াজ হামিদুল্লাহ ছুটিতে গেছে। তিনি তলব করার খবরটা এরা কেউ কনফার্ম করছেন না। আজকে একটা কাগজে আছে, তার সঙ্গে দুজন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা বিশেষ করেছেন এবং তাকে কিছু টিপস দিয়েছে। না, আমি জানি না, সেটা তো ওখানকার বিষয় তারা বলতে পারবে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সহ আরো বিভিন্ন ভিভিআইপি এরা আসছেন, তাদের প্রোটোকল দেওয়ার যে বিষয়টা থাকে, সেই প্রোটোকল সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়ে থাকতে পারে। আর ভারত বাংলাদেশ সম্পর্কের কোনো আলোচনা হয়েছে কিনা সেটা তো আমি বলতে পারি। আজকে জানা দরকার যে বিমানবন্দরে আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে ও ঘুরতো না কি জানালেন, একজন কাউকে তো রিসিভ করতে হবে, সে খবর এখনো জানি না কে রিসিভ করেছে। যেমন নেপালে হাই কমিশনার তো থাকবেনই, হাই কমিশনার প্রণয় বর্মা তো রিসিভ করবেন, ডেপুটি হাই কমিশনারও ছুটিতে আছেন, ভারতের ডেপুটি হাই কমিশনার, তিনিও তার অন্য বাড়িতে কলকাতা, এই যে মানে ভারতের অন্য জায়গায় তিনি আছেন, তিনি ওখানে নেই। এখন তিনি ফিরে যাচ্ছেন কিনা এই কারণে আমি সেটা জানি না। তার সফর সঙ্গী হিসাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বাংলাদেশ ডেস্ক, তাদের দুজন অফিসার যাবেন এটা জানি, কিছু নিরাপত্তা রক্ষী যাবেন সেটা জানি। কিন্তু ডেপুটি হাই কমিশনার সঙ্গে মুম্বাইতে তিনি আছেন, সেখান থেকে তিনি এই সফরে যোগ দিচ্ছেন কিনা আমি জানি না। প্রণয় বর্মা তাকে রিসিভ করবে নিঃসন্দেহে। বাংলাদেশের পক্ষ থেকে কে রিসিভ করছেন সেটা এখনো জানতে পারিনি, এটা তো বাংলাদেশের মিডিয়া থেকেই জানা যাবে কে তাকে। গত রাত্রে নেপালের পররাষ্ট্রমন্ত্রীকে এয়ারপোর্টে রিসিভ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় একজন কর্মকর্তা, নেপালের পররাষ্ট্রমন্ত্রী। সেরকমই সাধারণত হয়ে থাকে নর্মালি দ্বিপাক্ষিক আলোচনার সময়, যেটা হয়ে থাকে যে পররাষ্ট্রমন্ত্রী গেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তাকে বিমানবন্দরে স্বাগত বা অভ্যর্থনা জানান। এটা যেহেতু দ্বিপাক্ষিক কোনো বৈঠক নয়, সরকারি বৈঠক নয়, একটা সৌজন্যর একটা খাতিরে একটা অনুষ্ঠানে তিনি আসছেন, শেষকৃত্যের অনুষ্ঠানে, সেক্ষেত্রে আমার মনে হয় না প্রোটোকলটা খুব বড় বিষয়। কেউ না কেউ একজন অফিসার নিঃসন্দেহে তাকে রিসিভ করবেন সেখানে। সেটা হতে পারে কোনো যুগ্ম সচিব, হতে পারে দক্ষিণ এশিয়া বিভাগের ডিরেক্টর, হতে পারে। আমি আশা করছি না যে পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্র মন্ত্রী তাকে রিসিভ করবেন। যদি সেটা করে থাকে তাহলে তার কি অবশ্যই কূটনৈতিক তাৎপর্য, গুরুত্ব অনেক বেশি হবে। এই মুহূর্তে তার খালেদার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে ছবি সহ শোক জানিয়েছেন, সরাসরি পররাষ্ট্রমন্ত্রী আসছেন শ্রদ্ধা জানাতে। এটা কি বিএনপির জন্য একটা স্বস্তির বার্তা বলা যায়? বিএনপির জন্য এটা বার্তা একটাই, যে ভারত বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল পক্ষের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে চায়। এখন
দায়িত্বটা সেই দলগুলি বা সেই সরকারে যারা আছেন তাদেরও। আর আজকের দিনে মানে এই খালেদা জিয়ার মানে মৃত্যু না হলে তো এই ঘটনাগুলো ঘটতো না। সেই মৃত্যু হওয়ার কারণে হয়তো একটা পরিবেশ বদলানোর জন্য একটা নতুন করে আবার সুসম্পর্কের একটা বাতাবরণ তৈরি করা। কারণ দুবার তো বিএনপি ক্ষমতায় ছিল না তো, তা তো না। 91 থেকে 96 কিংবা 2001 থেকে 6 সে সময়কার সব অভিজ্ঞতা ভারতের জন্য সুখকর হয়নি, এটা তো সত্য কথা। কিন্তু সেই একটাই স্বস্তির বিষয় যে বিএনপির সঙ্গে তখন জামায়াত ছিল, মন্ত্রিসভাতে